আজকে আলোচনা করব আপনার জন্মকুণ্ডলিতে শুক্র থেকে কিভাবে বুঝে নেবেন যে কোন গ্রহটা আপনাকে অর্থ সঞ্চয় করতে বেশি মাত্রায় সাহায্য করবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানে আছে সেখান থেকে ঠিক কোন ঘরে যে কোনো গ্রহই থাকুক না কেন সেই গ্রহই কিন্তু আপনাকে অর্থ সঞ্চয় সাহায্য করবে। আমি এখানে একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক হরোস্কোপ বা একটা জন্মকুণ্ডলী আমি দিয়েছি। এখানে লগ্ন হিসাবে আমি ধনু লগ্ন রেখেছি, শুক্রকে মিথুন রাশিতে রেখেছি, কেতুকে ঠিক তার দ্বিতীয় ঘরে রেখেছি। এই আলোচনাটা আমি অবশ্যই ভিডিও শেষে করব। এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ যেখানেই অবস্থান করুক না কেন তার ঠিক দ্বিতীয়ভাবে যে গ্রহটি থাকবে সেই গ্রহ কিন্তু আপনাকে সবথেকে অর্থ সঞ্চয়ে সাহায্য করবে। এবং সেই গ্রহের কারকতাটা যদি আমরা জেনে ফেলি তাহলে সেই কর্মের মাধ্যমে কিন্তু আমরা কম বেশি কিন্তু সঞ্চয়টাকে বাড়াতে পারবো। মনে করা যাক আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানেই অবস্থান করুক না কেন, এখানে লগ্নের ব্যাপারটা আমি একটু লাস্টে বলবো। তো সেখান থেকে দেখুন যে শুক্র থেকে দ্বিতীয় ঘরে আপনার কোন গ্রহটা বসে আছে। মনে করা যাক শুক্র থেকে আপনার দ্বিতীয় ঘরে রবি গ্রহ বসে আছে। তাহলে রবি যেহেতু পিতা, তাহলে পিতার কাছ থেকে পাওয়া কিছু যদি অর্থ আপনি পান তাহলে সেটা আপনার সঞ্চয় হতে পারে। রবি যেহেতু সরকার, অর্থাৎ আপনি কোনো যদি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন বা সরকারি কাজকর্মের সাথে যুক্ত থাকেন বা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন, সেখান থেকে উপার্জিত অর্থ কিন্তু আপনার বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে। এছাড়া রবির আরও যে কারকতাগুলো রয়েছে, ধরুন আপনি মেডিকেল ফিল্ডে রয়েছেন, আপনি একজন ডাক্তার আছেন বা ইঞ্জিনিয়ার আছেন বা মেডিসিন লাইনের সাথে যুক্ত রয়েছেন, অথবা আপনি আমলকি ফলের ব্যবসা করেন, অথবা আপনি কোনো শাসন বিভাগে রয়েছেন, উচ্চপদস্থ আপনি একজন নেতা আছেন বা কর্মচারী আছেন, বা কোনো কোম্পানির আপনি একজন ম্যানেজার আছেন, অথবা কোনো গাছের ব্যবসার সাথে বা কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, স্যাকরার কোনো কর্ম বলুন বা জুয়েলারি কোনো কর্ম বলুন, এরকম কর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেখান থেকে যে উপার্জিত অর্থ সেটা দেখবেন আপনার বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে। এবারে মনে করা যাক যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানেই অবস্থান করুক না কেন তার ঠিক দ্বিতীয় ঘরে যদি চন্দ্র গ্রহ অবস্থান করে, তাহলে কোথা থেকে আপনার অর্থটা আসতে পারে এবং সেই অর্থটা আপনার বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে। চন্দ্র যেহেতু জলের কারগ্রহ, আপনি যদি জলজ কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সামুদ্রিক কোনো দ্রব্যের সাথে যুক্ত কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, বা আপনি আপনার হয়তো কোনো বয়লার আছে বা লন্ড্রি আছে, বা আপনি কোনো ফুলের ব্যবসা করেন, অথবা ট্যুরিজমের কোনো কাজ করেন, ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, অথবা খাদ্যদ্রব্যের কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, লবণের কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেবামূলক কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, ব্যাংকের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, হসপিটাল, নার্সিংহোম বা হেলথ সেক্টর, এই সকল কর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন, বা চাষবাসের সাথে কোনো যুক্ত থাকেন, বা আপনি শিক্ষকের কোনো কাজ করেন, রেশন ডিলারশিপের সঙ্গে যুক্ত বা রেশনের সাথে যুক্ত কোনো কর্মের সাথে আপনি যুক্ত থাকেন, বা আপনি ভেরির কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন, বা জলজে জলজ যে দ্রব্যগুলো হয় তার সাথে যদি আপনি যুক্ত থাকেন, আপনি যদি মাছের ব্যবসার সাথে যুক্ত থাকেন, তো সেখান থেকে যে উপার্জিত অর্থ দেখবেন আপনার বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে। এবারে মনে করা যাক আপনার জন্মকুণ্ডলিতে যেখানে শুক্র গ্রহ অবস্থান করছে তার ঠিক দ্বিতীয় ঘরে মঙ্গল গ্রহ রয়েছে। তাহলে আপনি যদি কোনো যন্ত্রপাতির সাথে যুক্ত কর্মের সাথে যুক্ত থাকেন, অগ্নি সংক্রান্ত কোনো দ্রব্যের কর্মের সাথে যুক্ত থাকেন, জমি জায়গা বা প্রমোটিংয়ের কাজকর্মের সাথে যুক্ত থাকেন, অথবা মাটিতে উৎপন্ন কোনো ফসলের সাথে যুক্ত থাকেন, পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন, মিলিটারি ডিপার্টমেন্টে রয়েছেন, বা ডাক্তারি ক্ষেত্রে রয়েছেন, ওষুধপত্র লাইনে রয়েছেন, আপনি একজন ইঞ্জিনিয়ার আছেন, বা আপনি একজন ভালো ডাক্তার বা সার্জেন আছেন, বা আপনার একটা ভালো সেলুন আছে, আপনার কোনো কারখানা রয়েছে, এখান থেকে কিন্তু আপনার কিন্তু যে
অর্থটা আসবে সেই অর্থটা কিন্তু বেশি মাত্রায় সঞ্চয় হবে। একটা গ্রহের প্রচুর কারকতা থাকে, আমি কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। ধরুন আপনি কোনো ইলেকট্রিক্যাল কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকেও যে উপার্জিত অর্থ সেটা কিন্তু আপনার সঞ্চয় হতে শুরু করবে। মঙ্গল যেহেতু ব্লাডের সাথে যুক্ত কোনো কর্ম, তাহলে আপনি একজন ভালো সার্জন হতে পারেন, অপারেশন ভালো করতে পারেন, অথবা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন টেস্ট হয়, রক্ত পরীক্ষা হয়, বিভিন্ন যে টেস্ট হয়, সেরকম কোনো কর্মের সাথে আপনি যদি যুক্ত থাকেন, তো সেখান থেকেও যে অর্থ উপার্জিত হবে, দেখবেন ওখান থেকে যে উপার্জিত অর্থ আপনার কিন্তু সঞ্চয় হতে শুরু করবে। এবারে আলোচনা করব যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানে অবস্থান করছে, তার ঠিক দ্বিতীয় ঘরে যদি বুধ গ্রহ অবস্থান করে, তাহলে আপনার কোথা থেকে অর্থটা আসতে পারে এবং সেই অর্থটা সঞ্চয়টা একটু বেশি মাত্রায় হবে। ধরুন আপনি কোনো সেলসম্যানের সাথে যুক্ত কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা আপনি একজন সেলসম্যান আছেন, অথবা আপনি যদি কোনো শিক্ষক হন, অথবা পোস্ট অফিসের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, বা টেলিফোন বিভাগে আছেন, অথবা আপনার বই খাতা কলম এরকম কোনো দোকান রয়েছে, ছাপাখানা রয়েছে, জেরক্সের ব্যবসা রয়েছে, বা অ্যাকাউন্টেন্সি লাইনে রয়েছেন, বা কোনো কথাবার্তার সাথে যুক্ত এরকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা অ্যাঙ্কারিংয়ের সাথে আপনি যুক্ত রয়েছেন, আপনি হয়তো একজন সাংবাদিক হতে পারেন, অ্যাডভার্টাইজম্যান হতে পারেন, খেলাধুলার কোনো কাজকর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন, এরকম যে কর্মগুলো, একটা গ্রহের প্রচুর কারকতা থাকে, আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। হয়তো আপনি একজন জ্যোতিষী হতে পারেন, গান বাজনার সাথে যুক্ত থাকতে পারেন, তাদের জন্য বলবো এই সকল ক্ষেত্র থেকে যে অর্থটা উপার্জিত হবে, সেই অর্থটা কিন্তু সঞ্চয়টা বেশি মাত্রায় হওয়া শুরু করবে। এবারে মনে করা যাক আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানে রয়েছে, তার ঠিক দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহ রয়েছে। তাহলে কোথা থেকে আপনার অর্থটা উপার্জন হতে পারে, এবং অর্থটা সেখান থেকে কিন্তু সঞ্চয়টা একটু বেশি মাত্রায় হবে। ধরুন আপনি একজন শিক্ষক আছেন, ব্যাংকের কর্মের সাথে যুক্ত রয়েছেন, আপনি পূজা পাঠ করেন, বা আপনি একজন গুরু হতে পারেন, আপনার অনেক শিষ্য সামন্ত থাকতে পারে, পুরোহিত হতে পারেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা আপনার মিষ্টির দোকান রয়েছে, ঘিয়ের ব্যবসা করেন, বা বস্ত্রের ব্যবসা করেন, বা আপনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকের কর্মের সাথে যুক্ত থাকতে পারেন। তো এই সকল ক্ষেত্র থেকে যে উপার্জিত অর্থ, বা ধার্মিক কোনো কার্যের সাথে যুক্ত থাকতে পারেন, মঠ মন্দিরের সাথে যুক্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন, তো এইরকম ক্ষেত্র থেকে যে অর্থটা আপনার আসবে, সেই অর্থটা কিন্তু আপনার বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে। এবারে মনে করা যাক শুক্র থেকে দ্বিতীয় ঘরে যদি আপনার শনি গ্রহ অবস্থান করে, তাহলে শনি গ্রহ কিন্তু একটু পরিশ্রমের গ্রহ। তাহলে কিন্তু আপনাকে একটু পরিশ্রম বৃদ্ধি করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। শনি যেহেতু হার্ড লেবার দেয় বা কঠোর পরিশ্রম দেয়, তাহলে আপনাকে প্রথমেই যেটা মনে করতে হবে যে পরিশ্রম করার মানসিকতাটাকে আপনাকে বাড়িয়ে তুলতে হবে। এবং শনি গ্রহের যে কারকতা, অর্থাৎ লোহা লক্ষণের কাজের সাথে যুক্ত থাকতে পারেন, হার্ডওয়্যারের কোনো দোকান থাকতে পারে, আপনি একজন শ্রমিক হতে পারেন, রাজমিস্ত্রি হতে পারেন, অথবা পাইপলাইনের সাথে কোনো কর্ম সাথে যুক্ত হতে পারেন, যেখানে মেহনত আছে, পরিশ্রম আছে। সেই সকল কাজ থেকে যে অর্থটা আপনার উপার্জিত হবে, আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন, চামড়ার কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতে পারেন, শ্মশানের কোনো কর্মের সাথে যুক্ত থাকা, বা মিউজিয়ামের সাথে কোনো যুক্ত থাকা, কয়লার কোনো ব্যবসা ধরতে পারেন, চা পাতার ব্যবসা বলুন। তো এখান থেকে যে আপনার অর্থটা উপার্জিত হবে, আপনি হাড়ের একজন ডাক্তার হতে পারেন, আপনি একজন ডেন্টিস্ট হতে পারেন। তো এই সকল ক্ষেত্র থেকে একটা গ্রহের প্রচুর কারকতা রয়েছে, যেগুলো যেগুলো মনে পড়ছে আমি সেগুলোই মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। তো সেখান থেকে যে অর্থটা আপনার উপার্জিত হবে, সেখান থেকেই কিন্তু আপনার অর্থ বেশি মাত্রায় কিন্তু সঞ্চয় হতে শুরু করবে। এবারে মনে করা যাক আপনার জন্মকুণ্ডলিতে যেখানে শুক্র গ্রহ অবস্থান করছে, ঠিক তার দ্বিতীয় ঘরে যদি রাহু গ্রহ থাকে, তাহলে কিভাবে অর্থটা আসতে পারে, বা এবং সেই অর্থটাই বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে।
তো রাহু গ্রহ হচ্ছে কি, রাহু গ্রহ হচ্ছে ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রিক্যাল কোনো কর্মের সাথে কোনো যুক্ত থাকা, ইলেকট্রিক সাপ্লাইতে চাকরি করা বলুন, ইলেকট্রিক দ্রব্যের কোনো ব্যবসা করা বলুন, এখন বিভিন্ন সফটওয়্যারের হয়ে গেছে, সফটওয়্যারের সাথে কোনো যুক্ত থাকা বলুন, আইটি সেক্টর বা টেকনোলজি, ভালো ইঞ্জিনিয়ার বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, অভিনয় জগৎ বলুন, তারপরে ধরুন দালালি বা ঘটকালি, শেয়ার মার্কেট বা জেল কর্মী বা জেলে যে সমস্ত কর্ম থাকে সে সকল কর্মের সাথে কোনো যুক্ত থাকা, টেকনিক্যাল কোনো কর্ম বা টেকনোলজি এই সকল কর্মের সাথে যুক্ত থাকা, বিদেশের কোনো কাজের সাথে যুক্ত থাকা বলুন, এই সকল দিক থেকে যে অর্থটা আপনার আসবে সেটা কিন্তু বেশি মাত্রায় সঞ্চয় হতে শুরু করবে। মাছ মাংসের কোনো ব্যবসা বলুন, কয়লার ব্যবসা বলুন, কোনো ধাতব ব্যবসা বলুন, এখান থেকেও যে অর্থটা আপনার আসবে সেই অর্থ কিন্তু আপনার সঞ্চয়টা একটু বেশি পরিমাণে হবে। এবারে মনে করা যাক যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যেখানে আছে ঠিক তার দ্বিতীয়ভাবে কেতু গ্রহ অবস্থান করছে। তাহলে অর্থটা কিভাবে আসতে পারে? তাহলে কেতু, কেতু যেহেতু একটা গুপ্ত ব্যাপার, তাহলে গুহ্য বিষয়, তাহলে কোনো গুপ্ত বিদ্যা থেকে আপনার অর্থ আসতে পারে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, মন্ত্র, তারপরে ধরুন অনেকে সাপুড়ে আছেন, ওঝা আছেন, তারপরে ধরুন কসাই আছেন, শ্মশান কর্মী আছেন এবং গুহ্য বিদ্যা বা দর্শন বা গণিত বিদ্যা, তারপরে আধ্যাত্মিকতা, এখান থেকে আপনার যে অর্থ আসবে, আপনি একজন ভালো গুরু হতে পারেন, ধার্মিক জগতে অনেক উন্নতি করতে পারেন এবং হয়তো আপনি সিবিআই ডিপার্টমেন্টে রয়েছেন, সেখান থেকে আবগারি ডিপার্টমেন্ট বলুন বা কোনো কেমিক্যালের সাথে যুক্ত কোনো কর্ম বলুন, এখান থেকে যে উপার্জিত অর্থগুলো আসবে সেই অর্থটাই কিন্তু আপনার একটু বেশি পরিমাণে সঞ্চয় হতে শুরু করবে। এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের মনে আসতে পারে। এরকম প্রচুর হরোস্কোপ আমরা দেখে থাকি যে শুক্র থেকে দ্বিতীয় যে গ্রহগুলো আমি বললাম তার কোনো না কোনো গ্রহ থাকতে পারে, কিন্তু সকলেরই কি সেই জায়গাটা থেকেই আপনার অর্থ আসবে? এখানে একটা প্রশ্ন থেকে যায়। ধরুন শুক্র গ্রহ থেকে যে গ্রহটি আছে তার সাথে অন্য কোনো গ্রহ যুক্ত থাকতে পারে। প্রশ্ন আসতে পারে সেই গ্রহটা যদি বলবান না হয়, যদি শত্রু ক্ষেত্রে থাকে বা কোনোভাবে পীড়িত হয়ে যায়, শত্রু গ্রহ যুক্ত থাকে, শত্রু গ্রহ দৃষ্ট থাকে, সেটা হতেই পারে। কারোর সবল থাকতে পারে, কারোর দুর্বল থাকতে পারে, একাধিক কম্বিনেশন থাকতে পারে। যদি একাধিক গ্রহ যুক্ত হয়ে যায়, তাহলে আমি যে গ্রহের কারকতাগুলো বললাম, তাহলে সেই গ্রহটা যদি মনে হয় নবাংশটা একটু চেক করে নেব, নবাংশে ওই দুটো গ্রহের মধ্যে অর্থাৎ শুক্র থেকে দ্বিতীয়ভাবে দুখানা গ্রহ পেয়ে গেলাম বা তিনটে গ্রহ পেয়ে গেলাম বা চারটে গ্রহ পেয়ে গেলাম, তো তার মধ্যে যদি বলাবলটা চেক করার জন্য আমরা নবাংশ দেখতে পারি বা আমাদের যে 16টা ডিভিশন আছে, ষোড়শ বর্গ যে চার্ট আছে, সেখান থেকেও আমরা একটা ক্যালকুলেশন করতে পারি যে এই চারটে গ্রহের মধ্যে সব থেকে বলবান গ্রহটা কে রয়েছে, তার কর্মটাই আমরা নিয়ে নিতে পারি। উপায় অনেক আছে, বা যে গ্রহটা একটু পীড়িত বা দুর্বল আছে, একজন প্রকৃত বা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে সেই গ্রহটাকে কি করে প্রতিকার করা যায়, প্রতিকার করে নিয়ে এগুলো আপনার বাধা কিন্তু অনেকটা কেটে যাবে। যেটা আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক হরোস্কোপ দিয়েছি, যে মনে করা যায় কারোর লগ্ন ধনু, শুক্র মিথুন রাশিতে রয়েছে, কেতু ঠিক দ্বিতীয় স্থানে রয়েছে, তাহলে এর সাথে আপনারা অনেকগুলো অ্যাড করে দিতে পারেন। যেমন ধরুন অষ্টমে কেতু, তাহলে অষ্টম থেকে আমরা গুহ্যবিদ্যা, যেমন ফাঁড়া, দুর্ঘটনা, বিপদ আপদ, মামলা মকদ্দমা, মৃত্যু, যা কিছু আমরা খারাপ কিছু বিচার করি, তাহলে অষ্টমভাবে কেতু রয়েছে মানে কি একজন ভালো সায়েন্টিস্ট হতে পারেন, একজন ভালো জ্যোতিষী হতে পারেন বা পিএইচডিতে খুব উন্নতি করতে পারে, কোনো ক্রিয়েটিভ লাইনে সে উন্নতি করতে পারে, গুপ্ত বিদ্যা বা গুহ্য বিদ্যা যা যা আছে, রিসার্চ বলুন, গভীরে যাওয়া বলুন, সেইখানে যদি এই ব্যক্তি বা জাতক বা জাতিকা যদি প্রবেশ করে, সেখান থেকে যে উপার্জিত অর্থ হবে ওনার কিন্তু অর্থ সঞ্চয় বেশি মাত্রায় শুরু হবে, অর্থাৎ সেই অর্থটা কিন্তু খুব একটা ব্যয় হবে না। যেহেতু লগ্ন থেকে অষ্টম ভাব, এই ভাবটাও আপনারা নিতে পারেন। তাহলে শুক্র থেকে যে গ্রহটা দ্বিতীয় স্থানে বসে আছে, শুক্র গ্রহ থেকে
আপনি আপনার লগ্ন অনুযায়ী চেক করুন সেই গ্রহটা কোন কোন ভাবের অধিপতি। এবার ভাবগুলোও তার সাথে লাগিয়ে দিন। এবার গ্রহটা যে নক্ষত্রে বসে আছে সেই গ্রহটাকেও নিয়ে আসুন, সেই গ্রহের পজিশনও দেখে নিন। দেখার অনেক রকম ব্যাপার আছে। একটা ফাইনাল জায়গায় পৌঁছাতে গেলে একটু বিচার করতে হয়। তো মোটামুটিভাবে আমি একটা আলোচনা করার চেষ্টা করলাম, খুব সহজেই যাতে ধরে ফেলতে পারি যে গ্রহটা বসে রয়েছে সেটা আমার উৎস। এবারে আমি যখন ফাইন টিউন করব, তখন আমি বেশ কিছু বিচারগুলো যদি করতেই হয়, তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তিনি আপনাকে অবশ্যই সঠিক গাইডটা আপনাকে করে দেবেন। আমি তো এখানে বললাম যে কোন গ্রহ আপনাকে অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। কিন্তু অর্থ তো আমরা প্রত্যেকেই কম বেশি উপার্জন করি, সঞ্চয় করি, কিন্তু অনেকে রাখতেই পারেন না। কোনো না কোনো অপশন চলে আসে, সেখানে অর্থটা ব্যয় হয়ে যায়। তো আগামী ভিডিওতে নিয়ে আসতে চলেছি যে শুক্র থেকে কোনভাবে বসে থাকা গ্রহ আপনার অর্থকে লস করাবে বা আপনার অর্থকে ব্যয় করাবে। তো শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।